প্রস্তুতি নিচ্ছ। যেরমভাবে বলেছি গত রবিবার যে গুগল মিটের ক্লাসে যেরমভাবে বলেছি, প্রথম দুটো চ্যাপ্টার ওরমভাবে পড়ো, ওরমভাবে প্রস্তুতি নাও। আজকে তোমাদের নতুন নতুন জিনিস পড়াবো, শিখন কৌশল, যেটা তৃতীয় অধ্যায়ে আলোচনা হচ্ছিল। তৃতীয় অধ্যায়ে আমাদের প্রথম দুটো যে শিখন কৌশল, অনুবর্তন কৌশল, প্রাচীন অনুবর্তন কৌশল, অপারেন্ট অনুবর্তন কৌশল, পেভলভের স্কিনারের, ওইগুলো আলোচনা হয়ে গেছে। তারপরে সমস্যা সমাধানমূলক শিখন কৌশল আমরা আলোচনা করছিলাম, যে সমস্যা সমাধানের মধ্য দিয়ে কিভাবে শেখা যায়। হ্যাঁ, একদিকে সমস্যারও সমাধান হবে, আরেকদিকে তার মাধ্যমে আমাদের শিখনও হবে। এই শিখন কৌশল সম্পর্কে আলোচনা হচ্ছিল, কতদিন হয়েছে, তার বৈশিষ্ট্য, তার প্রকৃতি। হ্যাঁ, তার উদাহরণ হচ্ছে প্রচেষ্টা ভুলের শিখন কৌশল। এই প্রচেষ্টা ভুলের শিখন কৌশল, এটাও তোমাদের আলোচনা হয়েছে। এর পরীক্ষাটা আমরা দেখেছি যে একটা পাজেল বক্স নিয়ে পরীক্ষা করেছিলেন। হ্যাঁ, পরীক্ষা উনি বিড়াল কুকুর নিয়ে করেছিলেন। তাই এখানে বিড়ালের পরীক্ষাটা বর্ণনা করা হয়েছে, যে বিড়ালটাকে এই বাক্সের ভেতরে একটা পাজেল বক্স, এর বিবরণটা আগের দিন দেওয়া হয়েছে। এর ভেতরে এটা মানে ধাঁধা বাক্স আর কি, পাজেল মানে ধাঁধা। তার মধ্যে অনেকগুলো গলি রাস্তা আছে, তার মধ্যে এক একটা রাস্তার এক একটা লক আছে, দরজা আছে। এখান থেকে বেরোয় এদিকে আসতে গেলে এটা দরজা অতিক্রম করে, এই দরজাগুলো সব বন্ধ এবং এক একটা খোলার নিয়ম এক এক রকম। আর এক একটা জন্তু ছেড়ে দেওয়া হলো, বিড়াল, আর বাইরে খাদ্য রাখা হলো, ঠিক আছে, একটা মাছ রাখা হলো। এবার সে এর ভেতর থেকে বেরিয়ে ঠিক খুঁজে ঠিক এখান থেকে বেরিয়ে আসবে। মানে এগুলো তার সামনে সমস্যা আর কি, এগুলো এই যে বেরিয়ে আসাটাই সমস্যা। এই সমস্যার সমাধান করতে করতে এক ধাপে ধাপে সমাধান করবে, করে সে বেরিয়ে চলে আসবে, এসে ওই মাছটা পাবে এবং তার সমাধানটা হয়ে যাবে। সে পরীক্ষাটা আমরা আগের দিন দেখেছি। আজকে যে পরীক্ষার পরে পরীক্ষাটার বর্ণনা আগের দিন পড়েছি। আজকে দেখবো পরীক্ষাটা করতে গিয়ে থর্নডাইক কী পর্যবেক্ষণ করলো, থর্নডাইক কী পর্যবেক্ষণ করলেন সেটা আমরা দেখবো আজকে। যে পরীক্ষাটা করতে গিয়ে তিনি কী পর্যবেক্ষণ করলেন, হ্যাঁ, মানে কী দেখলেন আর কি। পরীক্ষাটা করতে থর্নডাইক তার বিশেষ একটি বিশেষ পরীক্ষা মানে কি, এই পাজেল বক্সের পরীক্ষা। এই পরীক্ষাটায় বিশেষ একটি পরীক্ষায় এটি ক্ষুধার্ত বিড়ালকে এরকম একটি পাজেল বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে কিছু খাবার রেখেছিলেন। এই অবস্থায় বিড়ালটি শেষ পর্যন্ত বাক্সের মধ্যে থেকে কিভাবে বের হয়ে আসে তার ধৈর্য সহকারে পর্যবেক্ষণ মানে কি দেখলেন, পর্যবেক্ষণ মানে কি দেখা। তাহলে এই যে পাজেল বক্সের ভিতরে বিড়ালটাকে ঢুকিয়ে দিলেন, আর বাক্সের বাইরে, বক্সের একদম বাইরে, একদম টোটাল বাইরে, এক্সট্রিম বাইরে আর ওখানে একটা জায়গা, এটা খাদ্য রাখলেন। ক্ষুধার্ত বিড়ালটা ভেতরে আছে, বাইরে খাদ্যটা এমনভাবে রেখেছেন যাতে বিড়ালটা ওই খাবারটা দেখতে পায়, ঠিক আছে। খাদ্যটা এমনভাবে রেখেছেন যাতে বিড়ালটা কী হয়, খাবারটা দেখতে পাবে। হ্যাঁ, বিড়ালটার খাবারটা কিন্তু সে চোখে দেখতে পাবে, এরকম জায়গায় খাবারটা রেখেছে। এইবারে এই যে বিড়ালটাকে তিনি ঢুকিয়ে দিলেন পাজেল বক্সের ভিতরে, এই বিড়ালটাকে ঢুকিয়ে দিয়ে উনি কী করলেন, বাইরে থেকে দেখছেন, বাইরে থেকে উনি দেখছেন যে বিড়ালটা ভেতরে কি করছে, বিড়ালটা ভিতরে পাজেল বক্সের ভিতরে কিভাবে কি করছে, কিভাবে এসে বেরিয়ে এসে খাবারটা সংগ্রহ করছে, ক্ষুধার্ত বিড়াল কিভাবে খাবারটা পাচ্ছে, সেইটা তিনি বাক্সের মধ্যে থেকে বা বাক্সের মধ্যে কী করে বিড়ালটা করছে তিনি বাক্সের বাইরে থেকে সেটা তিনি পর্যবেক্ষণ করবেন। এবার সেই পর্যবেক্ষণের বিভিন্ন ভাগ আছে, প্রথম পর্যবেক্ষণ, দ্বিতীয় পর্যবেক্ষণ, তৃতীয় পর্যবেক্ষণ, সেটা থেকে দেখবো আমরা। তা প্রথমে তিনি পর্যবেক্ষণ করতে বিড়ালটা যখন প্রথমবার পাজেল বক্সের মধ্যে ছেড়ে দিলেন, তখন সেটা কি স্বাভাবিকভাবেই সে তো জানে না যে কীভাবে বেরোতে হবে। হ্যাঁ, সে তো বাক্স সংকেত তার কোনো পরিচয় নেই। বাক্সের যে ছেড়ে যে পাজেল বক্স মানে ধাঁধা, সে বাক্সে যে ছেড়ে দিয়েছে, যে বাক্সের কোথায় কি আছে, কোনটা কি দরজা, কোনটা দিয়ে বেরোতে হবে, কোনটা কীভাবে বেরোতে হবে, কোনটা কী কীভাবে তালা খুলতে হবে, এইগুলো কিন্তু কোনো ধারণাই বিড়ালে ছিল না। ফলে প্রথমবার যখন বিড়ালটাকে ওই বাক্সের মধ্যে ছেড়ে দিয়ে তিনি প্রথমবার পর্যবেক্ষণ করছেন, দেখছেন যে বিড়ালটা বাক্সের ভেতরে ইতস্তত, মানে সে কিছু জানে না যে কীভাবে বেরোতে হবে, এরকম একটা ভাব নিয়ে সে কিন্তু বাক্সের ভেতরে ঘুরপাক খাচ্ছে। বাক্সের ভেতরে সে কী করছে, ঘুরপাক খাচ্ছে। কারণ কি এরকম ঘুরপাক খাচ্ছে কেন? কারণ তার কোনো আইডিয়া নেই যে বাক্স থেকে কীভাবে বেরোতে হবে, এটা কোনো আইডিয়া তার নেই, তার কোনো আইডিয়া নেই। ফলে সে বিড়ালটা বাক্সের ভেতর থেকে ঘুরপাক খাচ্ছে, যে কীভাবে বেরোবো আমি সেটা বুঝতে পারছি না।
দৌড়দৌড়ি করছে। এই ধরনের বিক্ষিপ্ত আচরণ সম্পাদন চলতে থাকে যে পর্যন্ত না সে কোনো এক সময় সম্পূর্ণ আকস্মিকভাবে দরজাটির কাছে পৌঁছেছে এবং দরজাটি খুলে ফেলতে পারছে। আর বিক্ষিপ্তভাবে দৌড়াতে গলি পথের শেষে দরজার মুখে এসে পৌঁছানো এবং দরজা খোলার আচরণ দুটি কাজই প্রথমবার আকস্মিকভাবে হয় তার ক্ষেত্রে ঘটেছিল। আর দুটি আচরণ সম্পাদনের সময় বিড়ালটি বাক্সের বাইরে এসে খাদ্যবস্তু গ্রহণ করেছিল। ছবিটা আমরা দেখি। এই যে ধরো বাক্স, এই বাক্সে ধরো বিড়ালটা ছেড়ে দেওয়া হয়। প্রথমবার এই যে এটা হচ্ছে মেন দরজা, এর বাইরে খাবার আছে, এর বাইরে কি আছে? খাবার, ট্রেতে খাবার আছে। বিড়ালটাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে ক্ষুধার্ত, সে এমনভাবে বিড়ালটাকে রাখা হয়েছে যে সে বাইরে খাবারটা দেখতে পাচ্ছে, আর খাবার দেখলেই সে ছোটাছুটি শুরু করবে। ফলে এখানে সে ছোটাছুটি করছে, কিন্তু এখানে তো দরজাগুলো বন্ধ, আর সে জানে না কীভাবে খুলতে হবে। একটা দরজা একটা রকম লক সিস্টেম। ফলে সেরকম বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে 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 একসময় হঠাৎ করে সে কিন্তু এগুলো সব পেরিয়ে এসে একসময় সে বাইরে এসে চলে গেল। এই যে প্রথমবার যে ঘটনা ঘটলো, সে অনেকবার বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে, সে কিন্তু প্রথমবার একদম ঠিকঠাক যে বেরিয়েছে তা কিন্তু নয়, তাকে অনেকবার অনেক রকম আচরণ করতে হয়েছে, লাফালাফি করতে হয়েছে ভিতরে, হ্যাঁ, করে তারপরে অবশেষে হঠাৎ করে সে কিন্তু বাক্স থেকে বাইরে গেছে। ইতস্তত এটা প্রথমবার বলে এটা সমস্যাটা হয়েছে, প্রথমবার বলে আকস্মিক। এবং এই সমস্যাটার সমাধান কীভাবে হয়েছে? আকস্মিক, হঠাৎভাবে। সে জানতো না যে এইভাবে গেলে আমি বাইরে বেরোতে পারবো, এটা সে জানা নেই, তার জানা নেই, তার কীভাবে বেরোবে সেটা তার জানা নেই। ফলে এই যে সমস্যাটার সমাধান কিন্তু কীভাবে হলো? আকস্মিকভাবে হলো, হঠাৎ করে হয়ে গেল। হ্যাঁ, এই যেটা বলছে দেখো, এই যে বলছে এখানে যে এই যে সমস্যার সমাধান কীভাবে হয়েছে? আকস্মিকভাবে। এই বলছে দেখো, তবুকে এসে যখন প্রথমবারে আকস্মিকভাবে হঠাৎ হয়ে গেল। এই দুটি সম্পাদনের সঙ্গে বিড়াল বাক্সের বাইরে এসে খাদ্য করতে এবং সে বাইরে চলে খাদ্য পেয়ে গেল। তাহলে বিড়ালটিকে প্রথমবার যখন ছেড়ে দেওয়া হয়েছিল সে কিন্তু আকস্মিকভাবেই কিন্তু বেরিয়ে এলো, ঠিক আছে? তাই সে কিন্তু আকস্মিকভাবেই বেরিয়ে এলো। সে কিন্তু অনেক কষ্ট করে এদিক ওদিক করে হঠাৎ করে সে বাইরে চলে, মানে এখান থেকে কীভাবে বেরোতে হবে সে আইডিয়াটা তার ছিল না, সে আইডিয়াটা তার কোনোদিনই ছিল না। এটা তার কাজে সমস্যা। অ্যাকচুয়ালি যদি আইডিয়াটা থাকতো তাহলে কি সমস্যা হতো? তুমি একটা কাজ জানো, একটা কাজ তোমার জানা আছে, তাহলে যে কাজটা জানা আছে সে কাজটা কি কোনোদিন আমাদের সামনে সমস্যা হয়? সে কাজটা কোনোদিনই সমস্যা হবে না। আমাদের সামনে সমস্যা হয় কোনটা? যে কাজটা আমরা জানি না, যে কোন পথে এই কাজটা আমি করব, তখন যে রাস্তাটা আমি জানি না, তখন সেই কাজটা আমার কাছে সমস্যা হয়, সেই কাজটা আমাদের কাছে সমস্যা। কিন্তু যে যখন কোনো কাজের আমরা রাস্তা জানি যে এই কাজটা এই রাস্তায় গেলে আমার সমাধান হয়ে যাবে, তখন সেই কাজটা কোনোভাবেই কিন্তু আমাদের সামনে সমস্যা হয়, এই কাজটা কোনোভাবেই সমস্যা হয়। ফলে এখানে এই যে বিড়ালটা যে বেরিয়ে আসা, এই প্রথমবারের জন্য যে বেরিয়ে আসা, এটা কিন্তু তার সামনে সমস্যা, এবং এই সমস্যার সমাধান সে ইতস্তত ঘুরতে এদিক ওদিক করতে এই সমস্যার সমাধান করে ফেলেছে, ঠিক আছে? এটা প্রথমবার পর্যবেক্ষণ করে, এটা হচ্ছে কি প্রথমবার পর্যবেক্ষণ। এরপরে দ্বিতীয় পর্যবেক্ষণ দেখো কি হলো। বিড়ালটি প্রথমবার বেরিয়ে আসার পর থর্নডাইক সেটিকে আবার আবার যখন বিড়ালটি বাক্সের মধ্যে বাইরে বেরিয়ে চলে এলো, যখন মাছটা সে খেয়ে নিল, তারপরে থর্নডাইক কি করলেন? আবার বিড়ালটাকে আবার বাক্সের মধ্যে ঢোকালেন সেকেন্ড টাইম তিনি ঢোকালেন। সেকেন্ড টাইম কি হচ্ছে দেখি আমরা। ঢোকানোর পরে কি হলো দেখ, বিড়ালটি প্রথমবার বেরিয়ে আসার পর ঢুকে দিল। এবার দেখা গেল বিড়ালটি আর বিক্ষিপ্তভাবে দৌড়দৌড়ি করছে না, সেটি উদ্দেশ্যমুখী হয়ে গলি পথ খোঁজার চেষ্টা করে এই বেরিয়ে আসার জন্য। আর তার আচরণের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা গেল যে সে পূর্বে কিছু ভুল আচরণ ইচ্ছাকৃতভাবে পুনরাবৃত্তি করছে। অর্থাৎ এই দ্বিতীয়বারের পরীক্ষায় বিড়ালটি ভুল আচরণের সংখ্যা কিছু কমে গেল, এমনিভাবে বিড়ালটি বারবার পরীক্ষা দিই। দ্বিতীয়বারে স্বাভাবিকভাবেই প্রথমবারে যে ভুল আচরণ করেছিল, বিক্ষিপ্ত আচরণ করেছিল, ইতস্তত যে ঘুরেছিল, এদিক ওদিক ঘুরেছিল, পাশে এদিক ওদিক যে ঘুরেছিল, দ্বিতীয়বারে সে কিন্তু তার কিন্তু কিছুটা আইডিয়া হয়ে গেছে যে বাক্সটা কেমন। বলে সে আর এই বিক্ষিপ্ত আচরণ, ভুল আচরণ এগুলো কিন্তু দ্বিতীয়বারে খুব একটা, প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারে কিন্তু অতটা ভুলভাল বা তোমার বিক্ষিপ্ত আচরণ কিন্তু বিড়ালটা করবে না। স্বাভাবিক, এটা স্বাভাবিক জিনিস, না করাটাই স্বাভাবিক। দ্বিতীয়বারে এরকম আচরণটা না করাই হয়। প্রথমবারে ধরো আমরা কোনো অঙ্ক করছি, একটা অঙ্ক যখন প্রথমবার করি সে অঙ্কটা অনেক ভুল হতে পারে, অনেক ভুলভাল করতে পারি, কিন্তু একই অঙ্ক যখন দ্বিতীয়বার প্র্যাকটিস করছি তখন কিন্তু আবার কিন্তু
ভুল কমে যাবে। ভুল কি হবে? ভুল কমে যাবে। উদ্দেশ্য, আমরা যে আচরণগুলো করবো ওভাবে উদ্দেশ্যমুখী আচরণ করবো, ঠিক আছে? বিড়ালটাও তাই, প্রথমবারে যখন বাক্সে ঢুকে দেওয়া হয়েছিল সে ইতস্তত আচরণ করছিল, এদিক ওদিক ঘুরছিল, বিক্ষিপ্ত আচরণ করছিল। কিন্তু দ্বিতীয়বারে দেখা গেল যে তার আচরণ, যে বিক্ষিপ্ত আছে ভুলভাল আচরণগুলো কিন্তু অনেক কমে গেছে। তার উদ্দেশ্যমুখী আচরণ করছে, গলিপথ খোঁজার চেষ্টা করছে উদ্দেশ্যমুখীভাবে, এবং এরকম করে সে পূর্বে যে ভুল আচরণগুলো করছিল সেগুলো কী হলো, অনেকটাই কমে গেছে। ভুল আচরণগুলো কী হলো, অনেকটাই কমে গেছে, ঠিক আছে? ভুল আচরণগুলো অনেকটাই কমে গেছে, ভুল আচরণগুলো অনেকটাই কমে গেছে। আগে থেকে ভুল করছিল, আচরণগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। সেকেন্ড টাইমে কিন্তু সেই আচরণগুলো অনেকটাই তার কমে গেছে, ভুল আচরণগুলো অনেকটাই সে কমে গেছে, ঠিক আছে? এখন যা আচরণ করছে সে কিন্তু সঠিক আচরণ করছে, ঠিক আছে? ভুল আচরণগুলো অনেকটাই কমে গেছে, বুঝতে পারলে? দ্বিতীয়বার এবার বারবার এরকম করার পরে, দ্বিতীয়বার পরে আবার, তৃতীয়বার আবার, চতুর্থবার এরকমভাবে বারবার উনি বিড়ালটাকে ঢুকিয়ে দিচ্ছিলেন। এরকম করে একসময় দেখা গেল যতবার উনি পুনরাবৃত্তি যতবার করছেন ততবার বিড়ালটি কিন্তু ভুল আচরণ কমে যাচ্ছে, ভুল বা বিক্ষিপ্ত আচরণগুলো কি হচ্ছে, কমে যাচ্ছে। এবং লাস্টে দেখা গেল যে ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিড়ালটা প্রায় কিছুক্ষণের মধ্যে একদম কোনো ভুল আচরণ না করে একদম সঠিক আচরণ করে বেরিয়ে চলে এলো, ঠিক আছে? তাহলে ভুল আচরণ কমে যাচ্ছে মানে কি, সময়টা কম লাগবে না বেশি লাগবে? নিঃসন্দেহে কম লাগবে। যতবার পুনরাবৃত্তি হচ্ছে, বিড়ালটা ততবার ঢুকছে, ততবার বলছে ভুল আচরণ কমে যাচ্ছে। ভুল আচরণ কি হচ্ছে, কমে যাচ্ছে। পুনরাবৃত্তির সংখ্যা বাড়তির সঙ্গে বিড়ালটির সমস্যার সমাধানে কম সময় লাগছে বা অন্য লক্ষ্যতাও বাড়ছে। তাহলে যতবার ঢুকছে ততবার ভুল আচরণ কমে যাচ্ছে, এবং স্বাভাবিকভাবেই সময়টা কম লাগছে। ভুল আচরণ কমে যাচ্ছে মানে কি, ভুল আচরণ করার যে সময়টা লাগছে সময়টা বেঁচে যাচ্ছে। আগে প্রথমে ভুল আচরণ করছিল, সেই ভুল আচরণ করতে যে সময়টা লাগছিল সেই সময়টা বেঁচে যাচ্ছে, ফলে সময় কম লাগছে। পুনরাবৃত্তি যতবার করছে ততবার কিন্তু সময়টা কম লাগছে, হ্যাঁ, কম লাগছে, এবং সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হচ্ছে, এবং তার সমস্যার সমাধানের দক্ষতা বাড়ছে। সমস্যার সমাধানে তার কী বাড়ছে, তার দক্ষতা বাড়ছে, হ্যাঁ। থর্নডাইক এই পরীক্ষাটায় তিনি পরীক্ষা করলেন, এইভাবে একটা গ্রাফের মাধ্যমে দেখিয়েছে। এখানে দেখো, গ্রাফটা দেখো, সেটাতে বুঝতে পারবে। এবার পাজল বক্স থেকে বেরিয়ে আসার সময়, হ্যাঁ, আর এখানে হচ্ছে কতবার তাকে ঢোকানো হয়েছিল, বাক্সে ঢোকানো হয়েছিল। প্রথমবারে তার সময় লেগেছিল 130 সেকেন্ড। প্রথমবার তার সময় লেগেছিল কত, 130 সেকেন্ড। দ্বিতীয়বারে তার সময় কিন্তু কম লেগেছে, এই যে দ্বিতীয়বারে এইটা ধরো, এটা দ্বিতীয়বারে 100 সেকেন্ড, হ্যাঁ, দেখো কত কমে গেছে। দেখো প্রথমবারে 120 একটু কম লেগেছিল। আবার তৃতীয়বারে দেখো যতবার গেছে দেখো কমে গেছে, কিন্তু বার করে কমে গেছে। লাস্ট 12তম বারে দেখো আর কত কম, দেখো 10 সেকেন্ডে একটু বেশি লেগেছে। তাহলে পুনরাবৃত্তি যতবার করা হয়েছে তত কি সে ভুল আচরণ কমে গেছে, তার ভুল আচরণ কি কমে গেছে, এবার সঠিক আচরণটাই করেছে। ফলে একদম লাস্টে সে কি করলো, আর কোনো ভুল আচরণ করেনি। লাস্টে একদম দেখা গেল সে আর কোনো ভুল আচরণ করেছে, যা আচরণ করে সব ঠিকঠাক আচরণ করেছে। ফলে লাস্টে একদম টাইমটা কম লেগেছে। এই যে গ্রাফের সাহায্যে দেখানো, এটাকে বলে গ্রাফ বলে, এটার নাম টাইম কার্ভ। এটার নাম কি, টাইম কার্ভ, বুঝতে পারলে? এটার নাম কি, পরীক্ষা আছে টাইম কার্ভ কি, ঠিক আছে? পড়ো এটাকে তোমরা। টাইম কার্ভ বলতে কি বোঝো, টাইম কার্ভ বলতে কি বোঝো, আর দুটো পড়ে নেব। থর্নডাইক তার প্রথম পর্যবেক্ষণে কি দেখলেন? থর্নডাইক তার পরীক্ষার প্রথম পর্যবেক্ষণে কি দেখলেন, এবং দ্বিতীয় পর্যবেক্ষণে কি দেখলেন? প্রথম পর্যবেক্ষণে কি দেখলেন এবং দ্বিতীয় পর্যবেক্ষণে কি দেখলেন? প্রথম পর্যবেক্ষণ কি বলতে হবে তোমার, এই যে প্রথম পর্যবেক্ষণ আর দ্বিতীয় পর্যবেক্ষণ। নিশ্চয়ই বুঝতে পেরেছ যে মধ্য কথা হচ্ছে, প্রথমবারে যখন ঢোকানো হলো তার এখানে বেরিয়ে আসার রাস্তাটা সে জানতো না, ফলে প্রথমবার ঢোকানো হয়েছে, সে কীভাবে বেরিয়ে আসবে সেটা সে জানতো, ফলে অনেক বিক্ষিপ্ত আছে, ভুলবার আচরণ করেছে, ফলে সময়টা অনেক বেশি লেগেছে। কিন্তু পরে যতবার ঢোকানো, দ্বিতীয়বার ঢোকানো হয়েছে, তত দেখা যাচ্ছে দ্বিতীয়বার ঢোকানোর সময় প্রথমবারে যত ভুল আচরণ, বিক্ষিপ্ত আচরণ করেছে, দ্বিতীয়বারে অতটা করেন, অনেকটা আচরণ
বলে ভুল আচরণ বা বিকৃত আচরণ অনেকটা কমে গেছে, সঠিক আচরণটা বেড়েছে। এরকম তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চম বা ষষ্ঠবার এরকম ঢোকানোর সময় যতবার ঢোকানো হয়েছে, যতবার পুনরাবৃত্তি করা হয়েছে, পুনরাবৃত্তি মানে পুনরায় ঢোকানো হয়েছে, পুনরাবৃত্তি করা হয়েছে, ততবার ভুল আচরণগুলো কমেছে এবং সময়টাও কম লেগেছে। যতবার করেছে স্বাভাবিক জিনিস, ভুল আচরণ করলে সেখানে সময়টা বেশি লেগে যায়, আর ভুল আচরণ না করলে সময়টা কম লাগে। ফলে যতবার পুনরাবৃত্তি হয়েছে ভুল আচরণ ক্রমশ কমে গেছে এবং সময়টা কম লাগে। এটা দেখানো হয়েছে এই গ্রাফের মাধ্যমে। এটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, টাইম কার্ভ। তাহলে টাইম কার্ভ কাকে বলে তোমরা লিখতে দিয়েছি আর, ঠিক আছে, বোঝা গেল। এর পর্যবেক্ষণ তোমরা দেখলে যে টাইম কার্ভটা হলো। এইবারে দেখো প্রচেষ্টা বলে কৌশল আমাদের হলো। তার এখানে মোট কথা হলো যে যতবার ব্রেনটা ঢোকানো হবে তাতে সময়টা কি হবে, সময়টা কম লাগবে। সময়টা কম লাগছে কেন? যদি সময়টা কম লাগছে কেন, কি বলবে, তা ভুল আচরণগুলো কমে যাচ্ছে। প্রথমবার যত ভুল আচরণ, বিক্ষিপ্ত আচরণ করেছিল, পরে যতবার ঢোকানো হয়েছে আস্তে আস্তে ভুল আচরণ কমছে, বিক্ষিপ্ত আচরণ কমছে, বা টাইমটাও কম লাগছে। ঠিক আছে, এটাই হলো তার পর্যবেক্ষণ। এবারে সিদ্ধান্ত, পর্যবেক্ষণ থেকে কি সিদ্ধান্তে পৌঁছে সেটা দেখো আমরা। এইটা হচ্ছে ওনার সিদ্ধান্ত। ঠিক আছে, এটা হচ্ছে ওনার সিদ্ধান্ত দেখে নিই আমরা। থর্নডাইক বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে আচরণ অনুরূপ পরীক্ষা করেন, আর প্রত্যেকটি পরীক্ষায় প্রত্যেক প্রাণী আচরণের উপরিত 3টি সাধারণ লক্ষ্য করেন। তিনি বিভিন্ন প্রাণী নিয়ে পরীক্ষা করেছিলেন। এই যে 3টে এই যে বৈশিষ্ট্য, প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে কিন্তু বিড়াল, কুকুর, বিড়াল সব নিয়ে পরীক্ষা করেছিলেন। ঠিক আছে, প্রত্যেক পরীক্ষায় একই বৈশিষ্ট্য, তিনি একই ফল পেলেন, একই জিনিস দেখলেন। হ্যাঁ, প্রাণী সমস্যা সমাধানে ওই সাধারণ প্রকৃতিগুলি বিষয়ে তিনি কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং তার ভিত্তিতে উনি কটা সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি যে প্রাণী নিয়ে পরীক্ষা করেছেন ফলাফলটা একই পেয়েছেন। যে প্রাণী নিয়ে পরীক্ষা করেছেন ফলাফলটা কি হয়েছে, একই ফলাফল পেয়েছে। তারও ভিত্তিতে তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলি তাকে সমস্যা সমাধান শিখনের কৌশল উদ্ভাবন, যার দ্বারা তিনি সমস্যা সমাধানে শিখনের কৌশলটি উদ্ভাবন করলেন। তিনি কি পেলেন? তিনি বলেছেন পাজেল বক্স। এবার তার সিদ্ধান্তটা আমরা দেখে, পাজেল বক্সের মধ্যে আবদ্ধ প্রাণী সঠিক পথগুলো বেছে নিতে বা শিখতে গিয়ে তার নিজের পূর্বের ভুল প্রতিক্রিয়াগুলিকে ক্রমান্বয়ে ত্যাগ করে এবং নিজের পূর্ব সম্পাদিত নির্ভুল প্রতিক্রিয়াগুলি স্থায়ী করতে থাকে। এটা ঠিক কথা। এই যে পাজেল বক্সে যখন বিড়ালটা ছিল, তখন প্রথমবার ঢোকানো, তারপরে ঢোকানো, প্রথমবার অনেক ভুল করেছে। আর ভুল আবার সব তো ভুল না, কিছু নির্ভুল আছে, কিছু ঠিক আছে। তাহলে যতবার ঢোকানো হচ্ছে প্রাণীটাকে, এই যে বলছি তার নিজের পূর্বে যতবার সঠিক পথ বেছে নিতে শিখতে গিয়ে ক্রমশ নিজের ক্রমান্বয়ে, মানে ক্রমশ নিজের ভুলগুলো, মানে আগে যে ভুলগুলো প্রতিক্রিয়া করছিলেন বা ভুল আচরণ করছিলেন সেগুলো ত্যাগ করলেন, সেগুলো ছেড়ে দিলেন এবং নিজের নির্ভুলগুলোকে স্থায়ী করলেন। যেগুলো প্রথমবারে যেগুলো ভুল হচ্ছিল এগুলো পরে পুনরাবৃত্তি যত হয়েছে ততবার সে ভুলগুলোকে উনি ত্যাগ করলেন। ভুলগুলো উনি কী করলেন? ত্যাগ করলেন, মানে দূর করে দিলেন, পানি দূর করে দিল এবং সঠিকগুলো স্থায়ী করলো, সঠিকগুলো ঠিকঠাক করলো। ঠিক আছে, যতবার ঢোকানো হয়েছে ততবার, প্রথমবার ঢুকিয়ে অনেক ভুল করেছিল, ঠিকও করেছিল। দ্বিতীয়বার ঢুকিয়ে ভুলগুলো কম হলো, ঠিক বেশি হলো। তৃতীয়বার ঢুকিয়ে আরও ভুল কমে গেল, আবার ঠিক বেশি হলো। ঠিক আছে, এরকম ভুলগুলো প্রাণী দূর করলো, ক্রমান্বয়ে মানে কি ক্রমশ আর কি, আর নির্ভুলগুলোকে স্থায়ী করলো, নির্ভুল ঠিকঠাক করলো। এই ভুল প্রতিক্রিয়াগুলি বর্জনের কাজ এবং নির্ভুল প্রতিক্রিয়াগুলি স্থায়ীকরণের কাজ উভয় যান্ত্রিক নিয়মে পুনরাবৃত্তির মাধ্যমে ঘটতে থাকে। এই যে প্রথমবারে যে ভুলগুলো করেছিল, প্রথমবারে যে ভুল আচরণগুলো করেছিল আর নির্ভুলগুলো ঠিক করলো, এই যে ভুলগুলো পরের বারে দেখা গেল, পরের বারে বা তারপরে বারে ক্রমশ ভুলগুলো বর্জন করছে আর ঠিকগুলো স্থায়ী করছে। ঠিকগুলো কী করছে? স্থায়ী করছে। যেগুলো ভুল প্রতিক্রিয়া সেগুলো বর্জন করছে, আর যেগুলো ঠিক সেগুলো কী করছে? সেগুলো স্থায়ী করছে। এই যে ভুল প্রতিক্রিয়া বর্জন আর ঠিকগুলো স্থায়ী, এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে পুনরাবৃত্তির মাধ্যমে। একবার বিড়ালটাকে ছেড়ে দিয়ে তিনি যদি আর না ছাড়তেন তাহলে কিন্তু এটা হতো না, এই ভুলগুলো বর্জন হতো না।
উনি বারবার বিড়ালটাকে ঢুকিয়েছেন। এখানে ছবিটা দেখলে বুঝতে পারবে যে থর্নডাইকে বিড়ালটা কতবার ঢুকিয়েছে, কতবার বাক্সের মধ্যে ঢুকিয়েছে। তোমরা এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এই ছবিটা দেখলে তো বুঝতে পারবে। দেখো 12 বার ঢুকিয়েছে, 12 বার পুনরাবৃত্তি করেছে। এই পুনরাবৃত্তিটা না করলে কিন্তু এই ভুলগুলো বর্জন আর সঠিকটা গ্রহণ এটা হতো না, কিন্তু এটা সম্ভব হতো না, ঠিক আছে? এই যে ভুল প্রতিক্রিয়া বর্জন আর নির্ভুলটা স্থায়ীকরণ, এই কাজটা কিন্তু যান্ত্রিকভাবে হয়েছে এবং পুনরাবৃত্তির মধ্য দিয়ে। বারবার উনি বিড়ালটাকে পাজল বক্সে ছেড়ে দিয়েছিলেন। এই যে পাজল বক্সের ভেতরে বিড়ালটাকে উনি বারবার ছেড়ে দিয়েছিলেন, ফলে এই ঘটনা ঘটেছে। কিন্তু একবার করে যদি না করতেন তাহলে কিন্তু এই ঘটনায় ভুলগুলো বর্জন হতো না। তাহলে ভুলগুলো বর্জন আর সঠিকটা যেটা সঠিক সেটা স্থায়ীকরণ, এই কাজটা কিন্তু এই পুনরাবৃত্তি করেছিলেন বলে হয়েছে। কিন্তু এটা একটা সিদ্ধান্ত। আর 3 নম্বর সিদ্ধান্ত কি? প্রাণীগুলি আজ অনুকরণের মাধ্যমে শেখে না, তার প্রত্যক্ষ কর্ম সম্পাদনের মাধ্যমে শেখে। অর্থাৎ প্রাণী আত্মসক্রিয় শিখনে 3 নম্বর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে প্রাণী কিন্তু এমন অনেক কাজ শেখে যেটা অনুকরণ করেই শেখে না। আমরা যেমন আমাদের জীবনে অনুকরণ কি? অনুকরণ মানে কি? অনুকরণ মানে হচ্ছে অপর ব্যক্তি যে কাজ করছে সেই কাজটা দেখে কাজ শেখা, এটাকে বলে অনুকরণ। অপর ব্যক্তি যে কাজ করছে তার কাজ দেখে কাজ শেখা, এইটাকে বলা হচ্ছে অনুকরণ। এটাকে কি বলা হচ্ছে? অনুকরণ। থর্নডাইক প্রমাণ করলেন যে প্রাণী কিন্তু সব আচরণ এরকমভাবে শেখে না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু কাজ শেখে, অনেক কাজই শেখে প্রত্যক্ষভাবে কর্ম সম্পাদনের মধ্য দিয়ে, আর প্রত্যক্ষভাবে কাজ করার মধ্য দিয়ে অনেক কিছু শেখে। সবই যে অপরে অনুকরণ করে শেখে এটা কিন্তু নয়, এটা ঘটনা নয়। কিন্তু ঘটনা হচ্ছে অনেক কাজই, এরকম অনেক কাজই শেখে যেটা প্রত্যক্ষভাবে কর্ম সম্পাদন, প্রত্যক্ষভাবে কাজ করার মধ্য দিয়ে অনেক কিছু শেখে, ঠিক আছে? এই যে বিড়ালটা এই যে ছেড়ে দেওয়া হয়েছে, এই যে বেরিয়ে আসছে গলিকা থেকে, এরকম কাজ করতে 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 কিন্তু অনেক কিছু শিখেছে। সব যে অনুকরণের মাধ্যমে, সব যে অপরের দেখে শেখা যায় তা কিন্তু না, প্রত্যক্ষ কর্ম সম্পাদনের মাধ্যমে অনেক কিছু শেখা যায়, ঠিক আছে? এটা থর্নডাইকের 3টে সিদ্ধান্ত, ঠিক আছে? কোনো শিখন পরিস্থিতি শিক্ষার্থী আত্মবোধ, এই যেটা লেখো আর পড়ে লেখো যে প্রচেষ্টা ভুলের কৌশলে প্রচেষ্টা ভুলের কৌশলে থর্নডাইকের 3টি সিদ্ধান্ত উল্লেখ করো। এই 3টি সিদ্ধান্ত, থর্নডাইকের 3টি সিদ্ধান্ত উল্লেখ করো। থর্নডাইকের 3টি সিদ্ধান্ত উল্লেখ করো। এই সিদ্ধান্তের ভিত্তি করে, এই যে সিদ্ধান্ত, 3টে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, যেটা আলোচনা করলাম, এর ভিত্তিতে তিনি একটা সংজ্ঞা দিয়েছেন। প্রচেষ্টা বলে শিখনের কৌশলে একটা সংজ্ঞা দিয়েছেন, ঠিক আছে? এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে থর্নডাইক কি করেছেন? এই প্রচেষ্টা ভুলে শিখন কৌশলে একটা সংজ্ঞা দিয়েছে। সংজ্ঞাটা কি? কোনো শিখন পরিস্থিতিতে শিক্ষার্থীর আত্মপ্রচেষ্টা মানে কি? নিজের ইচ্ছায়, ঠিক আছে? অপরের ইচ্ছা না, আত্মপ্রচেষ্টায় নিজের ভুল প্রতিক্রিয়াগুলি বর্জন ও নির্ভুল প্রতিক্রিয়াগুলি আয়ত্তীকরণ মানে কি? স্থায়ীকরণ প্রক্রিয়াকে তিনি নাম দিলেন প্রচেষ্টা ভুলের কৌশল। এই যে ভুলগুলো বর্জন, প্রথমবার যে ভুলগুলো করছিল সেকেন্ড টাইমে ভুল কমে গেছে, তৃতীয়বার আরও ভুল কমে গেছে, চতুর্থবার আরও ভুল কমে গেছে, কিন্তু নির্ভুলগুলো কিন্তু স্থায়ী হয়েছে। ভুলগুলো বর্জন হয়েছে, নির্ভুলগুলো স্থায়ী হয়েছে। যে পদ্ধতিতে এটা হয়েছে তাকেই তিনি নাম দিয়েছেন কি? সমস্যা সমাধান স্বীকার করবে, এই প্রচেষ্টা ভুলে স্বীকার করবে। এই কোনো শিখন পরিস্থিতিতে শিক্ষার্থী আত্মপ্রচেষ্টা মানে কি? নিজের প্রচেষ্টায় নিজের ভুল প্রতিক্রিয়াগুলি বর্জন, যেগুলো ভুল করছে সেগুলো বর্জন করছে, ও নির্ভুল প্রতিক্রিয়াগুলি আয়ত্তীকরণ প্রক্রিয়াকে তিনি নাম দিলেন প্রচেষ্টা ভুলের কৌশল। এটা নামই প্রচেষ্টা ভুলের কৌশল, ঠিক আছে? আর এর মাধ্যমে যে শিখন হয় তাকে বলে প্রচেষ্টা ভুলের শিখন। তাকে কি বলে? প্রচেষ্টা ভুলের শিখন। জিনিসটা বোঝা গেল নিশ্চয়ই? তাহলে কিভাবে হচ্ছে আত্মপ্রচেষ্টায়, নিজের প্রচেষ্টায় করতে হবে। এই ধরনের শিখনটা কিন্তু অপরের দ্বারা হবে না, বা অপরের অনুকরণ করেও হবে না। নিজের প্রচেষ্টায় ভুলগুলো বর্জন হবে, আর নির্ভুল যেগুলো সেগুলো আয়ত্তকরণ বা স্থায়ীকরণ হবে।
যে প্রক্রিয়া এটা হয় সেই প্রক্রিয়াটার নাম কি? প্রচেষ্টা ভুলের কৌশল। আর এর মাধ্যমে যে শিখনটা হয় তাকে বলা হচ্ছে প্রচেষ্টা ভুলের শিখন। তাহলে সংজ্ঞাটা লেখো, প্রচেষ্টা ভুলের কৌশল বলতে কি বোঝো? প্রচেষ্টা ভুলের কৌশল ও প্রচেষ্টা ভুলের শিখন। প্রচেষ্টা ভুলের কৌশল ও প্রচেষ্টা ভুলের শিখন বলতে কি বোঝো? প্রচেষ্টা ভুলের কৌশল ও প্রচেষ্টা ভুলের শিখন বলতে কি বোঝো? ঠিক আছে, বোঝা গেল? সংজ্ঞাটা তোমরা লিখে মুকুট পড়বে। এক কথা একটা সংজ্ঞা, আত্মপ্রচেষ্টা ভুল সংশোধনের মাধ্যমে যে শিখন হয় তাই হলো প্রচেষ্টা ভুলের শিখন। ঠিক আছে, হয়ে গেল। এইটা একটা সংজ্ঞা, ছোট সংজ্ঞা, এটাও তোমরা লিখবে। আত্মপ্রচেষ্টা মানে নিজের আত্মসক্রিয়তা মানে নিজের সক্রিয়তায় ভুল সংশোধনের মাধ্যমে যে শিখন হয় তাই হলো প্রচেষ্টা ভুলের শিখন। এই যে ভুল শেখা, ভুলটা যে সংশোধন, ভুলটা যে হচ্ছে নির্ভুল প্রতিক্রিয়াটা হচ্ছে, এটাই হচ্ছে প্রচেষ্টা ভুলের শিখন। ঠিক আছে, ভুল শেখা হয় না, ভুল সংশোধন নির্ভুল প্রতিক্রিয়া। এখানে কিন্তু ভুল শেখা হচ্ছে না, ভুলটা বরঞ্চ কি হচ্ছে? বর্জন হচ্ছে, ভুলটা বর্জন হচ্ছে, সঠিকটা শেখা হচ্ছে। এখানে সঠিকটাই শেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে প্রচেষ্টা ভুলে শেখার করছে। এবারে আমরা দেখবো যে এর বৈশিষ্ট্য, মন্তব্য একই মন্তব্য। ঠিক আছে, বৈশিষ্ট্য আমরা দেখব যে প্রচেষ্টা ভুলে শিখন কৌশলে কিছু বৈশিষ্ট্য দেখব। বৈশিষ্ট্য কি দেখব? সক্রিয়তা। বৈশিষ্ট্য প্রথমটা কি দেখছো? সক্রিয়তা। এই যে প্রচেষ্টা ভুলের কৌশলে বিড়ালটাকে ছেড়ে দেওয়া হয়েছিল ভেতরে, বিড়ালটাকে বাক্সের মধ্যে ছেড়া আছে, পাজেল বক্সের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল। আর বিড়াল যদি ওখানে নিষ্ক্রিয় অবস্থায় থাকতো, যদি ও চুপচাপ বসে থাকতো, তাহলে কি তার শিকার হতো? তাহলে সে শিখতে পারতো না? শিখতে পারতো না। বিড়ালটাকে সক্রিয় হতে হয়েছিল। বিড়ালটাকে কি হতে হয়েছিল? সক্রিয়। বিড়ালটা যদি সক্রিয় না হতো তাহলে কিন্তু তার শিখন হতো না, তাহলে কিন্তু তার শিখনটা হতো না। বিড়ালটাকে পাজেল বক্সে যে ছেড়ে দেওয়া হয়েছিল, এই পাজেল বক্সের মধ্যে বিড়ালটাকে কি হতে হয়েছিল? সক্রিয় হতে হয়েছিল। বুঝতে পারলে? সক্রিয় না হলে কিন্তু হবে না। তাহলে প্রচেষ্টা বলে কৌশলে সক্রিয়তা দরকার। কি দরকার? সক্রিয়তা। এবার প্রচেষ্টা বলে শিক্ষণ কৌশলের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে কুকুর, শিশুর বা শিক্ষার্থী আত্মসক্রিয়তা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। আত্মসক্রিয়, নিজে থেকে সক্রিয় হতে হবে, তবে শিখন হবে। ঠিক আছে, শিক্ষার্থী নিজে সক্রিয় না হলে শিক্ষার পক্ষে সংগঠিত হবে না। এই নীতিকে প্রাথমিকতা দিয়েই প্রচেষ্টা বলে কৌশলের মূল কাঠামো রচনা করা হয়। শিক্ষার্থী সমস্যামূলক পরিস্থিতির সমাধান খুঁজে পাওয়ার দিনের জন্য নিজেই প্রচেষ্টা করবে, আর সেই প্রচেষ্টা আলাদা অভিজ্ঞতা নিজের ভুলগুলো ত্যাগ করে অবশ্যই। এখানে একটা শিক্ষাক্ষেত্র আমরা ইউজ করতে পারি। শিক্ষার্থীদের সামনে যে কোনো জিনিস তুলে দেওয়া হলো, যে কোনো সমস্যা উপস্থাপন করা হলো, তাকে বলা হলো তুমি নিজের চেষ্টা করো, নিজের চেষ্টা করে নিজে সক্রিয় হয়ে সমাধান করো, নিজে সক্রিয় হয়ে সমাধান করো, তবে শিক্ষা শিখতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো সক্রিয়তাটা মেন। কিন্তু বিড়ালটাকে যে বাক্সে ছেড়ে দেওয়া হয়েছিল, বিড়াল যদি সক্রিয় না হতো তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু বাক্স থেকে বেরোতে পারতো না, তাই কোনোভাবে বাক্স থেকে বেরোতে পারতো না। সক্রিয়তাটা মেন, সক্রিয়তাটা মেন। ঠিক আছে, শিক্ষাক্ষেত্র আমরা ইউজ করতে পারি। শিক্ষাক্ষেত্রেও শিক্ষার্থী যদি নিজে সক্রিয় না হয় তাহলে সে তার শিক্ষা হবে না। বিশেষ করে সমস্যা সমাধানমূলক পড়েছে, এটা এই ধরনের শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই সক্রিয় হতে হবে। শিক্ষার্থীকে অবশ্যই, এদের এটাকে বলা হচ্ছে সক্রিয়তা ভিত্তিক শিক্ষা। 2 নম্বর কি বৈশিষ্ট্য? পুনরাবৃত্তি। এই যে তোরো এই যে ভুলগুলো প্রথমবারে এসে দেখা গেল যে অনেক ভুল করেছিল, হ্যাঁ, তারপর নির্ভুলও করেছিল, অনেকটা সময় লাগলো, সে বেরিয়ে এলো, আবার তাকে ঢোকানো হয়েছিল। যতবার ঢোকানো হয়েছিল বাক্সের ভেতরে ততবার কি লক্ষ্য করে গেল যে ভুল ক্রমশ কমে যাচ্ছে, ভুল ক্রমশ কমে যাচ্ছে এবং সঠিকটা করছে। এরকমভাবে বারবার পুনরাবৃত্তি করতে করতে একসময় দেখা গেল অনেক ভুল আর হচ্ছে না, ভুল আর হচ্ছে না, যা করছে সবই সঠিক করছে, যা করছে সবই সঠিক করছে। এই যে হলো, এই যে ঘটনাটা ঘটলো, এটা কিভাবে ঘটলো বলো তো? এটা কিভাবে ঘটলো? এটা ঘটলো কিন্তু পুনরাবৃত্তির জন্য। এটা ঘটলো কিন্তু পুনরাবৃত্তির জন্য ঘটেছে, কিন্তু এটা এমনি এমনি ঘটেনি, কিন্তু এটা কিন্তু এমনি এমনি ঘটেনি, এটা ঘটেছে পুনরাবৃত্তির জন্য। পুনরাবৃত্তি করেছিল বলে ঘটেছে, পুনরাবৃত্তি করেছিল বলে এটা ঘটেছে। ঠিক আছে, এটা পুনরাবৃত্তি করেছিল বলে ঘটেছে, এটা এমনি এমনি ঘটেনি। এই জন্য বলছি পুনরাবৃত্তি খুব দরকার। একবার
পাজেল বক্সে একবার ছেড়ে সরকার যদি এরকম করতেন যে বিড়ালটাকে একবার পাজেল বক্সে ছেড়ে দিল, দিয়ে যে খাদ্য খেলো আর করলো না, তাহলে কিন্তু এই যে ভুল প্রতিক্রিয়া বর্জন সঠিকটাকে আয়ত্তীকরণ করতে পারবে না, তার শিখনো হবে। বারবার ঢোকানো, উনি দেখেছেন যে তোমরা দেখছো যে এই যে 12 বার ঢুকেছে, 12 বার, ঠিক আছে, পুনরাবৃত্তি করতে হবে, এটা বলছে। প্রচেষ্টা বলে শিখন কৌশল পুনরাবৃত্তিমূলক। ধরনটাকে বিশ্বাস করতেন এই উদ্দীপকের প্রতিক্রিয়া মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে শিখন সম্পন্ন হয়। শিখন পুনরাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থী পর্যায়ক্রমে উদ্দীপক তার প্রতিক্রিয়া স্থাপন করে। প্রত্যেক প্রচেষ্টায় তার শিক্ষার্থী আংশিকভাবে তার লক্ষ্যের দিকে অগ্রসর। সুতরাং এই কৌশলে শিখনকে ক্রম বিকাশমূলক প্রক্রিয়া বর্ণনা করে। এখানে পুনরাবৃত্তি বারবার করাতে হবে, কিন্তু একবার করলে কিন্তু হবে না, একবার করলে কিন্তু হবে না, বারবার করতে হবে, বারবার সমস্যার সমাধান করতে হবে, তারপরে এক সময় সে সম্পূর্ণ সমাধান করে ফেলবে, এক সময় সে সম্পূর্ণ সমাধানটা করে ফেলবে। উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগ, উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগটা বারবার ঘটাতে হবে। উদ্দীপক প্রতিক্রিয়া স্টিমুলাস রেসপন্স সংযোগটা বারবার ঘটাতে হবে, একবার করলে হবে না, কিন্তু ঠিক আছে, পুনরাবৃত্তি, এটাই বলছে। কেন উদ্দেশ্য সচেতনতা, এগুলো সমস্যা লক্ষ্য বা সমস্যা সমাধানটি শিক্ষার্থীর দৃষ্টিগোচর হওয়া একান্ত বাঞ্ছনীয়। সমাধান বা লক্ষ্য সম্পর্কে পরিপূর্ণ বা আংশিক ধারণা না থাকলে শিক্ষার্থী লক্ষ্য প্রতিক্রিয়া করতে ব্যর্থ হবে। থর্নডাইকের পরীক্ষা দেখা গেছে বিড়ালটি পাজেল বক্সের বাইরে রাখা খাদ্যবস্তু লক্ষ্য হিসেবে স্থির করে সেখানে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় আচরণ বা প্রতিক্রিয়া করছে। মানুষের জীবন পরিস্থিতিতে সমস্যা সমাধানের ক্ষেত্রে এই লক্ষ্য সবসময় প্রত্যক্ষ দেখা না গেলেও এ সম্পর্কে একটি প্রাথমিক ধারণা বা অনুমান করা যেতে পারে। মনোবিদ ম্যাকক্যানেল এ বিষয়ে আলোচনা করেছে। প্রচেষ্টা ভুলে কৌশল অল্প যান্ত্রিক প্রক্রিয়া নেয়, এর উদ্দেশ্য সব সচেতনতা ব্যক্তিকে আত্মসংযম করবে। এই যে ধরো উদ্দেশ্য, এই যে বিড়ালটাকে আমি আগেও বলেছি যে পাজেল বক্সের ভিতরে বিড়ালটাকে রাখা হয়েছিল আর বাইরে একটা মাছ রাখা হয়েছিল, একটা খাদ্য। বিড়াল যদি ভেতর থেকে এই খাদ্যটা না দেখতে পেত তাহলে কিন্তু সে কোনোভাবে বেরোনোর চেষ্টা করতে হবে, সে কোনোভাবেই বেরোনোর চেষ্টা, যদি বিড়ালটা এই খাদ্যটা না দেখতে। এজন্য খাদ্যটা এমনভাবে রাখা হয়েছিল যাতে বিড়াল এই খাদ্যটা দেখতে পায়, ভেতর থেকে দেখতে পায়। হয়তো উদ্দেশ্য বা লক্ষ্যটা তাকে দেখাতে হবে, লক্ষ্যটা তাকে জানাতে হবে, তবে সে কাজ করবে, ঠিক আছে। লক্ষ্যটা তাকে, লক্ষ্য না কাজ করবে না, কিন্তু লক্ষ্যটা তাকে দেখাতে হবে, লক্ষ্যটা তাকে দেখাতে হবে, তবে সে কিন্তু কাজ করবে, তাহলে কিন্তু সে কাজ করবে না। লক্ষ্যটা তাকে দেখাতে হবে। এই যে বিড়ালটাকে যে দেখানো হয়েছিল, বিড়ালটাকে দেখানো হয়েছিল, ঠিক আছে, হ্যাঁ, এই যে লক্ষ্য, এই যে উদ্দেশ্য সচেতনতা, লক্ষ্য বা উদ্দেশ্যটা সম্পর্কে সে যদি সচেতন না হয় বা যে না দেখতে পায় তাহলে সে কোনোভাবেই কিন্তু কাজ করবে। শিক্ষাক্ষেত্র তাই, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদেরকে যদি বলা হয় যে তুমি এই যে শিক্ষাটা লাভ করছে ফলটা তোমার কি হবে, তুমি কি লাভ, তোমার কি লক্ষ্য যদি ওদেরকে না বলা হয় তাহলে ওরা কোনোভাবেই শিখবে না, কিন্তু ওরা কোনোভাবেই শিখবে না। লক্ষ্যটা তো বলতে হবে, ঠিক আছে। এই যে উদ্দেশ্য সচেতনতা, এটা কি উদ্দেশ্য সচেতনতা, লক্ষ্যটা সম্পর্কে তারা ওদেরকে আইডিয়া দিতেই হবে, তবে তারা কাজ করবে। বিড়ালটাকে দেখে রাখা হয়েছিল, আবার বলছি, একে রাখা হয়েছিল, সে যদি খাদ্যটা না দেখতে পেত তাহলে সে কোনোভাবেই কিন্তু কিচ্ছু করতো না, যে চুপচাপ বসে থাকতো এখানটায়। খাদ্যটা দেখতে পেয়েছে বলে সেই লাফালাফি করে এখানে বেরিয়ে চলে এসছে, ঠিক আছে। এটা বলছে উদ্দেশ্য সচেতনতা, এটা হচ্ছে কি উদ্দেশ্য সচেতনতা। আর লক্ষ্য বা উদ্দেশ্যটা তাকে দেখাতে হবে, সেটা সম্পর্কে তার ধারণা দিতে হবে, বা তাকে বলতে হবে, বা তাকে সচেতন করতে হবে সেটা সম্পর্কে, তবে সে কাজ করবে, তবে সে কাজ করবে। বহুমুখী প্রতিক্রিয়া, এটা কি প্রচেষ্টা বললে কৌশলে সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীকে সমস্যা পরিস্থিতি অনেকগুলি প্রতিক্রিয়া করতে হয়। পরিবর্তন কৌশলকে লক্ষ্য করে শিক্ষা পরিস্থিতি একটি মতো প্রতিক্রিয়া, কিন্তু এখানে শিক্ষার্থী পর্যায়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করে, মোকাবিলা করে। এইসব প্রতিক্রিয়ার মধ্যে যেগুলি সমস্যার সাথে উপযুক্ত সব সেগুলি শিক্ষার্থী বেছে নেয় এবং বাকিগুলো পরিত্যাগ করে। অর্থাৎ এখানে শিক্ষার্থী আচরণ সম্পাদনে বা প্রতিক্রিয়া করে স্বাধীনতা থাকে, বা প্রাণী পরিবর্তন কৌশলে নেই, অনেক প্রতিক্রিয়া করতে হয়। বা প্রথমবার যখন বিড়ালটাকে ঢোকানো হয়েছিল এর ভেতরে, এই প্রথমবার এই পর্যবেক্ষণে দেখেছি আমরা, ইতস্তত বিক্ষিপ্ত অনেক প্রতিক্রিয়া করেছে। তার মধ্যে সব যে ঠিক তা কিন্তু না, অনেকটাই ভুল ছিল, কিছুটা ঠিক ছিল, অনেকটা ভুল ছিল। এটা বলছে বহুমুখী প্রতিক্রিয়া। কিন্তু এর আগে অনুবর্তনে কিন্তু একটাই প্রতিক্রিয়া করার সুযোগ,
একে অনেকগুলো প্রতিক্রিয়া করতে পারছে, সেই প্রতিক্রিয়ার মধ্যে কোনোটা ভুল হচ্ছে, কোনোটা সঠিক হচ্ছে, হ্যাঁ, কিন্তু প্রতিক্রিয়া করতে পারছে, করার সুযোগ পাচ্ছে, স্বাধীনভাবে প্রতিক্রিয়া করার সুযোগ পাচ্ছে। কিন্তু এর আগে যে অনুবর্তনে আমরা পড়েছি স্কিনার বা প্যাভলভের অনুবর্তনে, সেখানে কিন্তু সে কিন্তু প্রতিক্রিয়া করার সুযোগ পাচ্ছিল না, সেখানে সে কিন্তু প্রতিক্রিয়া করার সুযোগ পাচ্ছে। কিন্তু এখানে কিন্তু সে প্রতিক্রিয়া করার সুযোগ পাচ্ছে, প্রতিক্রিয়া করার সুযোগ পাচ্ছে, তাকে সুযোগ দেওয়া হচ্ছে অনেক প্রতিক্রিয়া করে। যে প্রতিক্রিয়া ঠিক হতে পারে, ভুল হতে পারে, যাই হোক সে কিন্তু সুযোগটা পাচ্ছে। এবার বহুমুখী প্রতিক্রিয়া। এইবারে এর ভিতরে এই যে অনেকগুলো প্রতিক্রিয়া, তার মধ্যে ভুলগুলো সে ক্রমশ বর্জন করছে, আর সঠিকগুলো সে কিন্তু স্থায়ী করছে। ঠিক আছে, যেগুলো সমস্যার সময় উপযুক্ত সেগুলি সে স্থায়ী করছে, যেগুলি শিক্ষার্থী বেছে নেয় বাকিগুলো পরিত্যাগ করবে। ঠিক আছে, এটা একটা বহুমুখী প্রতিক্রিয়া, এটা একটা সূত্র, কিন্তু এটা ফর্মুলা একটা। থর্নডাইকের এই শিখন কৌশলে এই বৈশিষ্ট্যগুলো ফর্মুলা, এগুলোকে বলে থর্নডাইকের শিখন সূত্র, এগুলোকে বলে থর্নডাইকের শিখনের সূত্র, এটাকে বলে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র। ফলাফল পরীক্ষায় সূত্র হিসেবে আসে, কিন্তু পরীক্ষায় এই যে একটা সূত্র, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, ঠিক আছে, ফল লাভের সূত্র, এটা সূত্র, ফল লাভ, এগুলো পরীক্ষার সূত্র হিসেবে, পরীক্ষা কোশ্চেন দেখবে সূত্র হিসেবে আছে, বৈশিষ্ট্যগুলোই লিখতে হয়, ওগুলো বলাতে যে থর্নডাইকের সূত্র, শিখনের সূত্র, এগুলো থর্নডাইকের শিখনের সূত্র। ফলাফল কি? এই যে ধরো প্রচেষ্টামূলক কৌশলে কি পড়ে যাওয়ার প্রয়োজনীয় প্রতিক্রিয়া স্থিতিকরণ, অপ্রয়োজনীয় প্রতিক্রিয়াগুলি বর্জন, উভয় ধরনের আচরণের প্রাণীর মধ্যে ফল প্রাপ্তি নির্ধারিত হয়। এটি থেকে অপারেন্ট অনুবর্ত কৌশলের সঙ্গে প্রচেষ্টাগুলো মিলান। যে আচরণগুলি বা প্রতিক্রিয়াগুলি শিক্ষার্থী আনন্দদায়ক অনুভূতি দেয়, সেই আচরণগুলি স্থায়িত্ব লাভ করে। যে আচরণ প্রতিক্রিয়াগুলি সেগুলি সে পরিত্যাগ করে। যেমন বিড়ালটির ক্ষেত্রে দেখা গেছে যে প্রচেষ্টায় তাকে খাদ্য বস্তু নিকটে পৌঁছে দিয়েছে সেগুলি স্থায়ী হয়েছিল, আর যে প্রতিক্রিয়া তাকে খাদ্যবস্তু পাওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছিল সেগুলি পরিত্যাগ। যেমন প্রথমে যখন বিড়াল ঢোকানো হলো, সে অনেক আচরণ করেছে, তার মধ্যে কিছু আচরণ ভুল হয়েছে, যেগুলো তার খাদ্য পাওয়ার পথে বেরিয়ে আসার পথে বাধা সৃষ্টি করেছিল। আবার কিছু আচরণ ঠিক হয়েছিল, যেগুলো তার কি বেরিয়ে আসার পথে সাহায্য করেছিল, তাহলে যে আচরণগুলো করে সে ফল পেয়েছে মানে খাদ্যটা পেয়েছে, যে আচরণগুলো করে সে খাদ্যটা পেয়েছে স্বাভাবিকভাবে সে আচরণ স্থায়ী হয়েছে, স্বাভাবিকভাবে সে আচরণগুলো কি হয়েছে, স্থায়ী হয়েছে। আর যে আচরণগুলো তাকে খাদ্য লাভে বাধা দিয়েছে সেগুলো অস্থায়ী হয়ে গেছে, সেগুলো পরিত্যাগ করেছে। এটা ফল লাভের সূত্র। আমাদের শিক্ষাক্ষেত্র তাই, আমাদের শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীরা যে কাজ করে ভালো রেজাল্ট পায় সেই কাজগুলো তারা করতে চায়, আর যেগুলো রেজাল্ট পায় না, যেগুলো তারা ভালো ফল লাভে তাদের বাধা দেয়, এগুলো তারা করতে চায় না। ব্যাপারটা আছে এখানে, ঠিক আছে, ব্যাপারটা একই, বুঝতে পারলে? বিড়ালটাকে এখানে ছেড়ে দেওয়া হয়েছিল, বাইরে খাদ্য ছিল, এর ভিতরে সে অনেক রকম আচরণ করেছে। এই অনেক রকম আচরণের মধ্যে কিছু আচরণ তাকে এই যে বাইরে খাদ্যটা লাভে সাহায্য করেছে, ঠিক আছে, কিছু আচরণ তাকে খাদ্য লাভে সাহায্য করেছিল, ঠিক আছে। তাহলে সেই যে সাহায্য করেছিল নিঃসন্দেহে সেগুলো স্থায়ী হবে, অর্থাৎ যারা ফল লাভে সাহায্য করেছে সেগুলো স্থায়ী হবে। আর কিছু আচরণ যারা খাদ্য লাভে সাহায্য করেনি সেগুলো অস্থায়ী হবে, স্বাভাবিক, এটা স্বাভাবিক জিনিস, ঠিক আছে, এটা স্বাভাবিক জিনিস। যেগুলো খাদ্য লাভে সাহায্য করেনি সেগুলো অস্থায়ী হবে, ঠিক আছে। এটা ব্যাপারটা গেল, এটা ফল লাভের সূত্র। আর কি সাদৃশ্য ভিত্তিক প্রতিক্রিয়া, এটা কি জিনিস? এই ধরো এই যে বাক্সের মধ্যে সে অনেক কাজ করছে সমস্যা অগ্রসরে, তখন সে সবসময় তার একটি ইতিপূর্বে জ্ঞাত প্রতিক্রিয়া বা আচরণ সম্পাদনের চেষ্টা করে। অর্থাৎ যে কোনো নতুন সমস্যা সমাধান পরিস্থিতিতে শিক্ষার্থী প্রথম প্রতিক্রিয়া বা আচরণটি তার পূর্বে সম্পাদিত একটি আচরণের পুনরাবৃত্তিমান বিষয়বস্তু বা সমস্যা দেখে কিছু সাদৃশ্য প্রত্যক্ষ করে শিক্ষার্থী পূর্ব আচরণটি বেছে নেয়। পরে শিক্ষার্থী অনুভব করে এই আচরণটি তার সমস্যা সমাধান সম্ভব নয়।
তখন সে পুরাতনে আচরণের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করে ভুলের দ্বারা। অর্থাৎ আপাতত সাদৃশ্যভিত্তিক প্রতিক্রিয়া বা আচরণ সম্পাদনের প্রচেষ্টা বৈশিষ্ট্য। সাদৃশ্য প্রতিক্রিয়া কি? যখন সে নতুন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন সে নতুন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন সে ওইরকম ধরনের সমস্যা আগে সে যেভাবে সমাধান করেছিল, ওইরকম ধরনের সমস্যা আগে সে যেভাবে সমাধান করেছিল সেইরকম আচরণ করে। ঠিক আছে? ধরো একটা নতুন কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, তাহলে সেই সমস্যাটার সমাধান করতে গিয়ে সে খুঁজে দেখে যে এইরকম ধরনের সমস্যা আমি আগে কোনোদিন সম্মুখীন হয়েছিলাম কিনা, এরকম ধরনের সমস্যার আগে কোনোদিন সম্মুখীন হয়েছিল। যদি মনে করে হ্যাঁ হয়েছিলাম, তখন সেই সমস্যাটার সমাধান করতে গিয়ে সে যেরকম প্রতিক্রিয়া করেছিল, এখানে সে প্রথমে সেরাম প্রতিক্রিয়া করে, ঠিক আছে? প্রথমে সে সেরামি প্রতিক্রিয়া করে, পরে যখন দেখে যে ওইরকম প্রতিক্রিয়া করলে এই সমস্যাটার সমাধান হবে না, তখন সে নতুন প্রতিক্রিয়া করে। প্রথমে কি করে? সাদৃশ্য ভিত্তিক প্রতিক্রিয়া করে। সাদৃশ্য ভিত্তিক প্রতিক্রিয়া। ঠিক আছে? প্রথমে সে কিরকম প্রতিক্রিয়া করে? সাদৃশ্য ভিত্তিক প্রতিক্রিয়া। বোঝা গেল জিনিসটা? ধরো তুমি একটা অঙ্ক করেছো, এবার নতুন একটা অঙ্ক পেয়েছো, নতুন অঙ্কটা তোমার মনে হচ্ছে যে আগে যে অঙ্কটা তুমি করেছিলে এই অঙ্কটা একই রকম অঙ্ক বলে তোমার মনে হচ্ছে, তখন তুমি কি করবে? তখন প্রথমে তোমার আগে অঙ্কটা করতে তুমি যেমন আচরণ করেছিলে এখানে ঠিক তেমনই আচরণ করবে প্রথমে, কিন্তু পরে যখন দেখবে যে না ওইরকম আচরণ করে এই সমস্যাটার সমাধান সম্ভব নয়, তখন তুমি নতুনভাবে আচরণ করার চেষ্টা করবে যাতে সমস্যাটা সমাধান হয়। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা ভাবি যে এরকম সমস্যা আমি আগে সমাধান করেছি কিনা, যখন দেখি হ্যাঁ মিল আছে তখন আমি আগে যেমন আচরণ করেছিলাম সেরকম আচরণ বা প্রতিক্রিয়া করি। তারপরে যখন দেখি না ওইরকম প্রতিক্রিয়া করে সমাধান হচ্ছে না, তখন নতুন প্রতিক্রিয়া করি। তখন আমরা কি করি? নতুন প্রতিক্রিয়া করার চেষ্টা করি। এবার হচ্ছে আংশিক প্রতিক্রিয়া। এরপর কি দুটো আছে, আংশিক প্রতিক্রিয়াটা কি? থর্নডাইকের প্রচেষ্টা ভুলে কৌশলের আচরণ দ্বারা পরিবর্তন সমস্যা আর বৈশিষ্ট্য এখানে আংশিক প্রতিক্রিয়ার সূত্র মাধ্যমে। তার মধ্যে প্রচেষ্টা ভুলে কৌশল প্রয়োগ করার সময় শিক্ষার্থী কোনো সমস্যা পরিস্থিতি সামগ্রিক দিক বিচার করে আচরণ সম্পাদন করে না, সেই পরিস্থিতি খণ্ডাংশের প্রতি প্রতিক্রিয়া করে। যে কোনো সমস্যা সমাধানের মানসিক পরিস্থিতি অংশগুলিকে বিচ্ছিন্ন করে নেয়, প্রত্যেকটা অংশকে আয়ত্ত আনার জন্য প্রাথমিকভাবে আচরণ সম্পাদন করে। একসময় সমস্যা আয়ত্ত করতে এলে সামগ্রিকভাবে সমস্যাটির সমাধান তার নাগালের মধ্যে এসে যায়। জিনিসটা কেমন দেখো? এই ধরো এখানে বিড়ালটা আছে আর বাইরে খাবার আছে, তাহলে মূল সমস্যাটা হচ্ছে কি এখান থেকে এই খাবারটা খেতে হবে, আর সে তো একবারেই তো এখানে আসতে পারবে না। তাকে এই যে একটা সমস্যা এইটা প্রথমে এইটা থেকে এইটা আসতে হবে, তারপর এটা থেকে এইটা আসতে হবে, 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 তারপরে বাইরে আসতে পারে। এই যে দেখো মূল সমস্যাটা সে কতগুলো ভাগে ভাগ করে নিল, কতগুলো ছোটো ছোটো ভাগে ভাগ করলো। তো একটা করে প্রতিক্রিয়া করলো, ছোটো ছোটো প্রতিক্রিয়া করলো, কতগুলো অংশ প্রতিক্রিয়া করে সে একসময় মূল সমস্যাটা সমাধান করলো। এইটাকে বলা হচ্ছে আংশিক প্রতিক্রিয়া। কি বলা হচ্ছে? আংশিক প্রতিক্রিয়া। প্রচেষ্টা করে শিকার কৌশল। আমরা দেখবে বাস্তব জীবনে আমরা যখন কোনো বড় সমস্যার সম্মুখীন, কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়, আমরাও কী করি? তখন সেই সমস্যাটাকে কতগুলো ভাগে ভাগ করি, ভাগে আমরা ভাগ করি। তারপরে ভাগগুলোর সমাধান ছোটো ছোটো ভাগে ভাগ করে সেই ভাগগুলোর সমাধান করি এবং পরিশেষে মূল সমস্যাটার সমাধান হয়। ভাগ করে ছোট সমাধান করতে করতে একসময় মূল সমস্যাটার সমাধান হয়ে যায়। ঠিক আছে? এটা বলে আংশিক প্রতিক্রিয়া। মূল সমস্যাটাকে কতগুলো অংশে ভাগ করে নেওয়া। ঠিক আছে? এখানেও তোমার দেখালাম যেটা বললাম যে এটা মূল সমস্যা, এটাকে কতগুলো অংশে ভাগ করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আংশিক প্রতিক্রিয়া। এটা একটা সূত্র। আর লাস্ট হচ্ছে দৈব মানসিক প্রস্তুতি। এই যে ধরো এই যে বিড়ালটাকে বেরিয়ে আসা বাক্সের মধ্যে থেকে, তাকে প্রস্তুত করতে হয়। তাকে কি করতে হয়? প্রস্তুত করতে হয়।
জৈব মানে জৈব মানসিক, মানে জৈব মানে দেহের দিক থেকে, জৈবিক দিক থেকে এবং মানসিকভাবে তাকে প্রস্তুত করতে হয়। তাকে প্রস্তুত না করলে সে কিন্তু সমস্যার সমাধান করবে। ধরো অঙ্ক একটা সমস্যা আমাদের কাছে, অঙ্ক একটা সমস্যা, তাহলে অঙ্ক করার আগে তোমাদেরকে অঙ্ক করার উপযোগী প্রস্তুতি তোমাদের মধ্যে আনতে হবে। অঙ্ক করার উপযোগী প্রস্তুতি তোমাদের মধ্যে আনতে হবে, তাহলে কিন্তু অঙ্ক সমস্যার সমাধান হবে। তোমাদের মধ্যে অঙ্ক করার উপযোগী প্রস্তুতিটা নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু অঙ্কর সমস্যার কিন্তু সমাধান হবে না, অঙ্ক সমস্যার সমাধান হবে না। এটা বলছে জৈব মানসিক প্রস্তুতি। জৈব মানে কি দেহের দিক থেকে আর মানসিক মনের দিক থেকে প্রস্তুত করতে হবে। কোনো সমস্যার সমাধানে সঠিক সমাধান করতে হলে শিক্ষার্থীকে যেমন জৈব পরিণামের প্রয়োজন আছে, তেমনই সেই মানসিক প্রস্তুতির প্রয়োজন আছে। সমস্যাটি সমাধান করার জন্য সক্রিয়তা প্রয়োজন আছে, তার জন্য শক্তি যোগায় শিক্ষার্থীর সমস্যা পূর্ণ থেকে বলছে যে শিক্ষার্থী মানসিক দিক থেকে আমার উপযোগী নয়, আগ্রহী নয়, যে কোনো পরিস্থিতি সমস্যা বিবেচনা করে না, প্রচেষ্টাগুলো হয় না। তাহলে তার প্রস্তুতির সূত্রে মানসিক অবস্থা প্রচেষ্টা করে, তাহলে এটা প্রস্তুতি প্রয়োজন, এটা একটা প্রস্তুতি প্রয়োজন আছে, ঠিক আছে। তারপরে সমাধান, এগুলো বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সূত্র পরীক্ষায় আসে। থর্নডাইকের সূত্রগুলি আলোচনা করে, থর্নডাইকের শিখনের সূত্র, এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু থর্নডাইকের সূত্র। তোমাদের এ বইয়ে আছে, দেখবে তোমাদের সালে কোশ্চেন দেখবে, সেখানে লেখা আছে শিখনের সূত্র। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সূত্র, ঠিক আছে, বৈশিষ্ট্যগুলোই কিন্তু সূত্র। আর তোমাদের পড়েছি যে থর্নডাইকের শিখনের বৈশিষ্ট্যগুলি, থর্নডাইকের প্রচেষ্টামূলক শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, থর্নডাইকের প্রচেষ্টামূলক শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এইগুলো বৈশিষ্ট্যগুলো নিজের ভাষায় লিখবে, আলোচনা করো, ঠিক আছে। জৈব মানসিক প্রস্তুতিটা বোঝা গেল, প্রস্তুত করতে হবে এটাকে, ঠিক আছে। এটা হচ্ছে প্রস্তুতির সূত্র, এটা হচ্ছে কি প্রস্তুতির সূত্র। সামগ্রিকভাবে এই আলোচনা থেকে দেখা যায় শিক্ষণ প্রচেষ্টা ভুলের কৌশল ত্যাগ করে জীবন পরিস্থিতির সপত্তক সমাজের মধ্যে যে শিক্ষা লাভ হয় করে, এই কৌশল নিজের শিক্ষণ প্রক্রিয়া পরিচালিত করে শিশু নতুন নতুন সমস্যার সমাধানে স্বাধীনভাবে কাজ করার পদ্ধতি আয়ত্ত করতে পারে। তার প্রচেষ্টা বলে কৌশল শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন সাহায্য করে না, এটা একটা প্রশিক্ষণ প্রক্রিয়াও বটে। এর মধ্যে প্রশিক্ষণ হয়, এর মাধ্যমে কী হয়, প্রশিক্ষণও হয়, শেখাও হয়, ঠিক আছে। এটাও শুধু অভিজ্ঞতা অর্জন না, এটা শেখাও হয়। এই যে বারবার পুনরাবৃত্তি হচ্ছে, বারবার ঢোকানো হচ্ছে, বারবার সে সমস্যার সমাধান করছে, এখানে সে শেখাও কিন্তু তার মানসিক প্রশিক্ষণ হয়, অভিজ্ঞতা জীবনে অন্য এই যে প্রশিক্ষণটা হলো, এটা জীবনে অন্যান্য কাজে লাগাতে পারে। তাছাড়া এই কৌশলের মাধ্যমে শিক্ষার্থীকে আচরণ সম্পাদনে পূর্ণ সহায়তা। এখানে ধরো স্বাধীনভাবে সে কাজ করছে, একা কাজ করছে, বিড়ালটাকে মাসের মধ্যে একা ছেড়ে দেওয়া হয়, বলে সে এখানে কী করবে তার নিজের ব্যাপার, এখানে কেউ তাকে নাক গলাবে না, কিন্তু কেউ কিছু বলবে না, কোনো প্রভাব কাজ করবে না, কিন্তু বলে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে বিড়ালটার ভেতরে। হ্যাঁ, শিক্ষা পরিবেশে, তাহলে শিক্ষা পরিবেশটা এরকম করা যায় যে শিক্ষার্থীকে স্বাধীনভাবে পড়াশোনা করার সুযোগ দেওয়া যায়, তাহলে সে পরিস্থিতি অনেক আনন্দদায়ক ও অর্থপূর্ণ হয়ে ওঠে। এই কৌশল থেকে শিক্ষার্থী ভুল প্রচেষ্টা সম্পাদনে সেগুলি একদিন থেকে শিখন সহায়ক। ভুল দেখো, ভুল করবে পারো, ভুল করো, তোমরা ভুল করো, ঠিক আছে, ভুল তো হবেই, তাহলে সে ভুলগুলো সঠিক করতে হবে, ভুলগুলো দূর করতে হবে। এটাও একটা শিখন যে কীভাবে আমার ভুলগুলো আমি দূর করব, সেটাও কিন্তু একটা শিখন। কীভাবে আমার ভুলগুলো দূর করব সেটাও কিন্তু একটা শিখন, এটাও এখানে শেখার ব্যাপার আছে, এখানে ওটাও হয়, ঠিক আছে। কীভাবে দূর করতে হয় সেগুলো পরবর্তী শিখন সঠিক সমাধানে, যে ভুলগুলো যত দূর করতে শিখবে তত তুমি সঠিকভাবে সমাধানের পথ খুঁজে পাবে। তো এক কথা বলা যায় এই প্রচেষ্টা ভুলের কৌশলে এক উন্নত জটিল শিখন কৌশল, এটা খুব উন্নত, এত কিছু হচ্ছে বলে এটাকে খুব উন্নত জটিল শিখন কৌশল বলছে। তাই এই শিখন প্রচেষ্টা বৈশিষ্ট্য সম্পূর্ণ না হলেও আংশিকভাবে আধুনিক শিক্ষা পদ্ধতি, এটা খুব কার্যকরী বর্তমান, ঠিক আছে। তো এটাকে উন্নতি, এত কিছু হচ্ছে বলে এখানে যেরকম হচ্ছে কি হচ্ছে, মানে প্রশিক্ষণ হচ্ছে, এখানে কি হচ্ছে প্রশিক্ষণ হচ্ছে, তারপরে হচ্ছে তোমার স্বাধীনতা পাচ্ছে, স্বাধীনভাবে কাজ করতে পারছে, ফলে আনন্দদায়ক অর্থপূর্ণ হয়ে উঠছে। এটা ভুল প্রচেষ্টা দূর করতে পারছে, আর একটা শিক্ষণের সহায়ক। আবার সে ভুলগুলি করে সেগুলি তাকে পরবর্তী সঠিক সমাধান, ভুলগুলি দূর করে সে সঠিকভাবে সমাধানের পথটা খুঁজে বের করছে, এত কিছু হচ্ছে, এই জন্য এটাকে খুব জটিল প্রক্রিয়া হবে। তাহলে প্রশ্ন দেখো, প্রচেষ্টা ভুলের কৌশলটি কেন, প্রচেষ্টা ভুলের শিকার কৌশলটি কেন খুবই উন্নত জটিল কৌশল বলা হয়? প্রচেষ্টা ভুলের শিকার কৌশলটিকে কেন খুবই উন্নত
ও জটিল কৌশল বলা হয়? প্রচেষ্টা করে শেখার কৌশলটি কেন খুবই উন্নত ও জটিল কৌশল বলা হয়? কেন খুবই উন্নত ও জটিল কৌশল বলা হয়? প্রচেষ্টা বলে কৌশলটিকে কেন খুবই উন্নত ও জটিল কৌশল বলা হয়? ঠিক আছে, তোমাদের তাহলে আজকে অনেকটা আলোচনা হলো। প্রচেষ্টা ভুলের কৌশলে থর্নডাইকে পর্যবেক্ষণ হয়েছে, তার সিদ্ধান্ত হয়েছে, আর এই প্রচেষ্টার কৌশলে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছি, বিভিন্ন প্রশ্নও দিয়েছি। প্রশ্নগুলো উত্তর তোমরা আমাকে লিখে দেখাবে অবশ্যই, ঠিক আছে? প্রত্যেকে আমাকে লিখে দেখাবে। তোমরা অনেকে দেখাচ্ছ নাকি ফাঁকিবাজ, এটা তোমরা নিজেরাই ফাঁকে পড়ে যাবে, ঠিক আছে? আমাদের কিন্তু পড়ানো হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখবে। প্রত্যেকে উত্তর লিখে আমার দেখাবে, ঠিক আছে? ভালো থাকবে সবাই, এই বলে আজকে ক্লাস শেষ করলাম।